বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এবং আমার ডানে রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। বাংলাদেশের এই সময়ের আলোচিত বেশ কয়েকটি চরিত্রের অন্যতম চরিত্র বেনজির আহমেদ। তিনি সর্বশেষ খবর হচ্ছে পত্রপত্রিকা অনুযায়ী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সেই অর্থে আর টাকা পয়সা দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার কোনো খবর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কি না সেটা তাদের কাছে কোনো খবর নেই, তাদের জানা নেই। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাইব যে সাবেক এই র্যাব প্রধান এবং পুলিশ প্রধান, যিনি 3 বার পুলিশের পদক পেয়েছেন, পুলিশ পদক পেয়েছেন, যিনি একবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, আমেরিকান স্যাংশন আসার পরেই তিনি এই শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। তো এটি যদি শুদ্ধাচারের নমুনা হয় তাহলে আসলে মানে শুদ্ধাচারী মানুষের যদি এই চিত্র হয়, বাকিদের চিত্র আসলে কি, সেটা একটু বুঝতে চাইবে প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। বেশ কিছুদিন আগে 60-এর দশকে তানজানিয়ার নেতা জুলিয়াস নাইরেরি, যার নাম পরিচিত অন্তত যারা তৃতীয় দুনিয়ার খবর রাখেন, তিনি একবার বলেছিলেন, করাপশন ইজ এ টার্মাইট হুইচ ইটস ইনটু দ্য ভাইটালস অফ দ্য সোসাইটি। সমাজের মূল অংশটাকে খেয়ে ফেলে দুর্নীতি উই পোকার মতো। তো বাংলাদেশে আমি বেশ কিছুদিন আগে ইংরেজি সাপ্তাহিক হলিডেতে পড়েছিলাম যে বছরে যা দুর্নীতি হয় তা দিয়ে যদি দুর্নীতি না হতো তাহলে অন্তত কয়েকটা পদ্মা সেতু বানানো যেত। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি সম্মানিত উপস্থাপক যে কথাগুলো বললেন এবং যার উত্তর আমার কাছে জানতে চাইলেন, আমি তার ভূমিকা হিসাবে কিছু বললাম। কিন্তু কথা হচ্ছে, আপনি বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন সরকারের কাছে কোনো খবর নেই বেনজির আহমেদের বিদেশ যাওয়া। কিন্তু পত্রপত্রিকায় আমরা দেখছি যে তিনি বহাল তবিয়তে বিদেশে আছেন। এখন বিদেশে যেতে হলে বিমানবন্দরে বেশ কিছু ঝক্কি ঝামেলা পোয়াতে হয়, আমরা যেমন পোয়াই আর কি, এবং বেশ কিছু কর্মকর্তার মুখোমুখি হতে হয়। তারপরে যদি সরকার বলে যে সরকার কিছু জানে না, আমার কাছে কেমন যেন ধোঁয়াশা হয়ে যায়। 1, 2, গত কয়েকদিন আগেই মাননীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, যিনি সড়ক সেতু মন্ত্রী, বাংলাদেশে কিন্তু এখন সরকার এবং দল একাকার হয়ে আছে, যা অগণতান্ত্রিক। তো সড়ক ও সেতু মন্ত্রী তিনি সাধারণ সম্পাদকও। তিনি বলেছেন যে কারা দুর্নীতি করছে তাদের সব খবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে। আপনি যে দৃষ্টান্তগুলো দিলেন তারপরেও আমি বলছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী জানেনই যে কারা দুর্নীতি করছে, তাহলে দুর্নীতিবাজরা রাষ্ট্রীয় বড় বড় পদে কি করে গেলেন? আর একটি প্রশ্ন আছে, আমি জানি যে প্রত্যেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাবার আগে ডিজিএফআই ভেটিং করে। তো ডিজিএফআই তো তাহলে সরকার যা চায় তাই করে মনে হচ্ছে। তো দুর্নীতিবাজ, আর দুর্নীতি কিন্তু কেউ একদিনে করে না, দুর্নীতি করতে করতে ফুলে ফেঁপে ওঠে। তো সেই জন্য দুর্নীতিবাজদের সম্পর্কে যদি ডিজিএফআইয়ের ভেটিং থাকে, তাহলে আমার প্রশ্ন ওঠে যে তাহলে কার কাছে যাব আমি? প্রশ্ন হচ্ছে কার কাছে যাব আমি? তো সেই জন্যে সব কিছু মিলিয়ে দুর্নীতিবাজ কতগুলো আছে, জেনারেল আজিজ, তারপরে বেনজির আহমেদ, তারপরে এমপি আনার নিয়েও আমার কাছে ধোঁয়াশা আছে।
আমাদের ডিবি প্রধান কলকাতাকে ফিরে বলেন অনেক দূরে গিয়েছে তদন্ত। এখন তো আমার প্রশ্ন হচ্ছে, এখন নেপাল গেছেন, হ্যাঁ এখন নেপাল গেছেন সর্বশেষ। নেপাল গেছেন, এখন নেপাল গেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি আদৌ খুন হয়েছেন কিনা বা নাটক করলেন কিনা, এখন সব কিছুই ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো যে তিনি কোথায় আছেন, কি করছেন, আমার প্রশ্ন সেটি। তো সব কিছু মিলিয়ে রাষ্ট্রকে দায় নিতে হচ্ছে। আবার আজকে যখন আমি কথা বলছি, সেই দিন সকালবেলা কাগজে আছে একজন মাননীয় সাংসদের কথা, যে তিনি অবৈধ পথে কিভাবে অর্থ রোজগার করছেন। তো এখন কারা সাংসদ হিসাবে মনোনয়ন পাচ্ছেন সেটিও প্রশ্ন। সব কিছু মিলিয়ে এখন একটা রাষ্ট্র সমস্যার মধ্যে আছে বলে আমার মনে হয়। তো এখন সমাজ এবং রাষ্ট্র দুটোই সমস্যার মধ্যে রয়ে গেছে। তো সেই জন্যে শুধু উই পোকা সমাজের রন্ধ্র রন্ধ্রকে খুবলে খাচ্ছে এমনটা বললে চলে না। বঙ্গবন্ধু এক সময় এক বক্তৃতায় বলেছিলেন যে দুর্নীতি কারা করে, অনলি 5% তিনি বলেছিলেন। আমার শ্রমিক কৃষক তারা দুর্নীতি করে না, যারা কোট প্যান্ট টাই পরে তারাই দুর্নীতি করে। তো এখনও সেই আছে। দুর্নীতিবাজদের সামলানো তো সমাজের কাজ, রাষ্ট্রের কাজ, সরকারের কাজ। সরকার নিজেই যদি এই সমস্যাগুলোর মধ্যে থেকে যায়, আমার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি কে সামলাবে? মিস্টার ফারুক হাসান, স্যার যে বললেন দুর্নীতি সামলানো হচ্ছে সরকারের কাজ, কিন্তু বাংলাদেশ এখন যে পরিমাণ স্ক্যান্ডালের মধ্যে আছে, তার মধ্যে হচ্ছে সরকারি দুর্নীতির সঙ্গে কতটা জড়িত এবং প্রশ্রয় দিয়েছেন সেটাও একটা বিবেচনার বিষয়। এটা এমন একটা অবস্থা হয়েছে যে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন হয়ে গেল আমাদের এই দেশে এবছর। সেই নির্বাচনের পর থেকে মানুষের আস্থা বলতে আর কিছু নেই কোনো কিছুর উপরে। এখন সেই আস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যখন সাবেক পুলিশ প্রধান এরকম দুর্নীতির সাথে জড়িত, তারপর দেশ থেকে ভেগে যান। সাবেক সেনাপ্রধান যখন এরকম একটা বিপদের মধ্যে পড়েন এবং যখন এরকম ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, যেসব ঘটনা ওনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, এবং একজন সংসদ সদস্যের যা কাহিনী আমরা জানলাম এবং অতীত ইতিহাস, তারপরেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছেন যে তাকে জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিচ্ছে, অন্য কিছু বিবেচ্য বিষয় ছিল না। এখন আবার জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিচ্ছে কোন নির্বাচনগুলো, যে তিনটে নির্বাচনে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা ছিল না এবং ওনাকে কেউ চেনে না। এখানে এমপিরাও বলেছেন, অনেক এমপি বলেছেন যে তাকে কেউ চেনে না, আনার সাহেবকে। এখন আপনার কথার সাথে আমি একমত যে এই যে একটা আজগুবি ঘটনা ছড়ানো হচ্ছে, মাংস ক্লাস করা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সেফটি ট্যাঙ্কের কথা পাওয়া যাচ্ছে, এগুলা কথা লোকে বিশ্বাস করতেছে। সাধারণ জনগণের আস্থার জায়গাটা একদমই ভেঙে গেছে। এখন জনগণ মনে করছে আপনি ক্ষমতার কাছাকাছি থাকলে, ক্ষমতাসীন দলের সঙ্গে থাকলে আপনি নানাবিধ সুবিধা পান এবং নানাবিধ ঋণ খেলাপি হতে পারেন, আপনি দুর্নীতি করতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো দেশটা এখন কার, সেটা একটা বড় প্রশ্ন। এখন দেশটার জনগণের কোনো অংশগ্রহণ দেশের সুশাসনের পেছনে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এই যে স্ক্যান্ডাল, এই স্ক্যান্ডালগুলো যেভাবে ছড়াচ্ছে সেটা দেশের মানুষের কাছে যেমন আমাদের ভাবমূর্তি নষ্ট করছে, দেশের ভাবমূর্তি বিদেশের মানুষের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এবং সরকারের উচিত হচ্ছে এখন, বেনজির সাহেব কোথায় গেলেন এটা যদি সরকার না জানে, স্যার যে কথা বলেছেন যে সীমান্ত, এবং বলা হচ্ছে যখন দুদক আদালত সবই তার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। এবং কথা হচ্ছে যে যখন তারা ক্ষমতায় ছিলেন তখন এইসব ঘটনার কথা বাইরে একদম শোনা যায়নি তা কিন্তু নয়। সেই সময় কেউ তাদের কোনো রকম কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারে না। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পারেনি না করতে চায়নি, করতে চায়নি, আসলে করতে চায়নি, করতে পারেনি তো বলা যায় না, সেটা করতে চায়নি। এবং আমেরিকানদের আমরা নানাভাবে দোষ দেই, কিন্তু স্যাংশনের পরে যখন এসব শুরু হয় তখন বুঝতে হয় যে আমেরিকানদের স্যাংশন অতটা অন্যায় হয়নি, এটা মনে করি আমি।
সো এই যে বেনজির আহমেদকে যে শুদ্ধাচারী পুরস্কার দেওয়া হলো, আমার প্রশ্ন ছিল যে সেই যদি শুদ্ধাচারী হয়, মানে শুদ্ধাচারীর নমুনা যদি এই হয়, বাকিগুলো আর তাহলে কত খারাপ হতে পারে? সেটা এখন সেটাই হচ্ছে মানুষের বিশ্বাস কি করে থাকবে। তিনি তিনবার পুলিশ পদক পেয়েছেন। মানুষের বিশ্বাস কি করে থাকবে? মানুষের বিশ্বাস অনবরত ভেঙে কাঁচের মতো, ঠুনকোর মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তখন বিশ্বাস ভঙ্গ করে আপনি কতদিন দেশ এবং বাংলাদেশের মানুষ গত কয়েক বছর ধরে তো বটেই, অনেকদিন ধরে গোপালগঞ্জ শুনলে এক ধরনের সমীহ করে। তো গোপালগঞ্জের জমি একের পর এক তিনি কিভাবে সাধারণ মানুষের জমি দখল করেছেন। প্রফেসর আনোয়ার হোসেন যে প্রশ্ন তুললেন যে গোয়েন্দা সংস্থাগুলো তাহলে কি করেছে, সেটাই প্রশ্ন। এখন কথা হচ্ছে কারো চাকরি এখানে গোয়েন্দাদের ভেটিং ছাড়া হয় না, আপনি যেটা বললেন। তাহলে গোয়েন্দারা কি করে এবং কি খুঁজে বার করে? তাহলে বুঝতে হবে যে যারা সরকারের কাছাকাছি, যারা ক্ষমতার কাছাকাছি, তাদের ভেটিংয়ের ব্যাপারে গোয়েন্দাদেরও একটা গাফিলতি আছে বলে আমার মনে হয়। প্রফেসর সৈয়দ হোসেন, আমি বা আপনারা কেউই হয়তো বলতে চাইবেন না যে আমাদের পুলিশের, আমাদের র্যাবের সকল সদস্য খারাপ। তারা হয়তো নানা কারণে, নানান চাপে পড়ে বা খানিকটা পলিটিসাইজেশনের জন্য বছরের পর বছর বা দশকের পর দশক ধরে নানান খারাপ কার্যক্রমের সঙ্গে যুক্ত। একইভাবে সেনাবাহিনী সম্পর্ক একই কথা। আমরা তো দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, নানাভাবে নানান সময় তাদের কারো কারো বিচ্যুতি ঘটেছে, কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশন সেই কথাটা আমরা একটা ইনস্টিটিউশন হিসেবে বলতে চাই না যে প্রতিষ্ঠানটা খারাপ হয়ে গেছে। কিন্তু এই যে জেনারেল আজিজের যে কাহিনী আমরা দেখলাম বা তার উপরে যে স্যাংশন, আপনি কি মনে করেন যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকেও আসলে তাদের ভেতরে এক ধরনের বিবেচনা নেওয়া উচিত যে তারা আসলে কিভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে? কেননা এখন পিসকিপিং মিশনে আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ যথেষ্ট সুনাম করিয়েছে এবং আমরাই মানে নাম্বার 1 কন্ট্রিবিউটার, কিন্তু এখন প্রশ্ন উঠছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে আমাদের আসলে লোকজন নেওয়া উচিত কিনা, কারণ আমাদের এখানে তারা হিউম্যান রাইটস ভায়োলেট করে, তারা টর্চার করে মানুষকে নানাভাবে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেগুলো ধসে গেছে কাগজপত্রের প্রতিবেদন অনুযায়ী। কিন্তু আপনি যে শঙ্কার কথাটা বলেছেন, যে উদ্যোগের কথা বলেছেন, তার সঙ্গে একমত। প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে যদি দেশকে বাঁচাতে হয়। এবং আপনি ফারুক ফয়সাল সুন্দর একটি প্রসঙ্গ এনেছেন, জনগণের আস্থা এবং বিশ্বাস টলে যাচ্ছে। এখন যে অবস্থা, সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। যতই গায়ের জোরে বলা হোক না কেন, সরকারের কোনো দায় নেই। কিন্তু এখন তো আমি দেখছি যে আমার কাছে মনে হয় সরকারের ভাবমূর্তি না, দেশের ভাবমূর্তি এখন প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সব কিছুই প্রশ্নবিদ্ধ। কারণ এই সরকারের আমলেই এরা বড় বড় পদে ছিলেন এবং আপনি যে ফিরিস্তি দিলেন যে তারা সরকারের দিক থেকে অনেক পোষকতা পেয়েছেন আর কি। তো এখন প্রশ্ন হলো যে সংবিধানের ৭ ধারায় আছে, যা বঙ্গবন্ধুর নির্দেশে সংযোজিত হয়েছিল, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে আমি একমত নই, এটা রিপাবলিকের ভুল বাংলা, এ নিয়ে লিখেছি, বলেছি অনেক। তবু এটা তো সত্যি কথা যে জনগণকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে। একটি কথা মনে রাখতে হবে, ৫৯৪ খ্রিস্টাব্দ থেকে এদেশে স্বাধীনতার দৃষ্টান্ত তৈরি হয়েছে। শশাঙ্ক, পাল রাজারা এবং আমাদের সুলতানরা ১৩৩৬ থেকে ১৫৭৬, সব কিছু। কিন্তু সবসময় রাজতন্ত্র এবং রাজন্যবর্গ স্বাধীন ছিল, জনগণ স্বাধীন ছিল না আর কি। তো জনগণের স্বাধীনতা বা জনসম্পৃক্ত রাষ্ট্র তৈরি হলো ১৯৭১-এ সংবিধানের ৭ ধারায়, তা বলা হলো। কিন্তু বাস্তবে তা আমরা দেখি না। কারণ পথ দিয়ে যখন আমি যাই, আমার গাড়ি বন্ধ। কেন বন্ধ? মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, কাজে রাস্তা ফাঁকা এবং ফুটপাতে যারা চলাফেরা করছে, পুলিশ তাদের ঠেলা গুঁতো দিয়ে গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং যানজট তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো সুতরাং
জনগণের ক্ষমতা কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন জেগে যায় আর কি। তো যাকে জনগণের প্রশ্ন কিন্তু উঠছে এখানে এই জন্যে, জনগণ তো দুর্নীতি করে না। আমি কিছুক্ষণ আগে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করেছি, অনলি 5% দুর্নীতি করে, সেই 5% এখনও রয়ে গেছে। আচ্ছা, তো এই একটা প্রসঙ্গ। আরেকটি হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সরকার যদি প্রশ্রয় না দেয় তাহলে উঁচু পদে বড় পদে থেকে কি করে দুর্নীতি করা যায়। র্যাবের কাছে আমি ব্যক্তিগতভাবে নানানভাবে ঋণী, কিন্তু তাই বলে আমি র্যাবকে কখনোই সম্পূর্ণ ছাড়পত্র দেব না। এই জন্যে প্রতিষ্ঠানের কথা বলেছেন, প্রতিষ্ঠানগুলো ঠিক মতো না চললে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয় না। গণতান্ত্রিকভাবে চলতে হয় প্রতিষ্ঠানগুলোকে। তো প্রতিষ্ঠানগুলো যদি অবস্থা এই হয়, তখন আমার প্রশ্ন জেগে যায় যে রাষ্ট্রের চরিত্র নিয়ে, গণতান্ত্রিক চরিত্র নিয়ে। তো সব কিছু মিলিয়ে আমি এগুলো রক্ষা করতে চাই। যেমনটা আপনি বলেছেন যে এই প্রতিষ্ঠানগুলো যদি রক্ষা না হয় তাহলে রাষ্ট্রকে রক্ষা করা যায় না, সমাজকে রক্ষা করা যায় না। সেই জন্যেই আমি অত্যন্ত শঙ্কিত এবং উদ্বিগ্ন যে প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাচ্ছে কিনা। মিস্টার ফারুক ফয়সাল, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বা স্যাংশনের প্রসঙ্গ তুলছিলেন। আমি জাস্ট আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে আপনি কি ধারণা করেন যে জেনারেল আজিজি শেষ, না আরও কিছু দেখা যাবে, বা পিস কিপিং মিশন নিয়ে এখন আন্তর্জাতিকভাবে যেগুলো বলা বলি হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, এমনকি বিভিন্ন দেশের রাজনীতিবিদরা, বিশেষ করে মার্কিন কংগ্রেসম্যান, সেনেটর একসময় বিবৃতি দিয়েছিলেন। আপনি জানেন যে বিবৃতি না, তারা জাতিসংঘে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তার কাছে যে বাংলাদেশ থেকে যেন পিস কিপিং মিশনে না নেওয়া হয়, কারণ তারা মনে করে তাদের সিকিউরিটির জন্য বাংলাদেশের কারেন্ট রিজিম একটা বড় থ্রেট। সো আপনি আসলে কি দেখেন? আমি মনে করি যে, এবং এটা আসলে এই যে এই প্রবলেমগুলো মিনিমাইজ করার জন্য বা এটাকে একেবারে শূন্যে নিয়ে আসবার জন্য কি করা দরকার, এই যে প্রতিষ্ঠানগুলো রক্ষা করবার জন্য, অন্তত এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে, জনগণের জানমালের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত। পিস কিপিং মিশনে যাওয়ার পেছনে একটা ভালো কারণ হচ্ছে যে এখানে গরিব, ততটা পয়সা নাই, এরকম সেনাবাহিনী, পুলিশের সদস্যরা যেতে পারেন এবং সারা জীবন কাজ করে যে অর্থটা উপার্জন করে তার চাইতে বেশি অর্থ নিয়ে তারা ফিরে আসতে পারেন। এটার জন্য আমি মনে করি এটা ভালো যদি দেশ থাকতে পারে। কিন্তু যদি দেশের পরিস্থিতি এরকম হয় যে কোনো মানবাধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, এবং যে লোকেরা যাবেন তারা এসব সাথে জড়িত এখন বর্তমানে, তাহলে বুঝতে হবে যে যারা যাবেন তাদের যাওয়ার অধিকারটা নাই। এখন মুশকিলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যারা ক্ষমতায় এবং ক্ষমতাধর তারাই কিন্তু অপকর্ম করতে পারেন, তারাই কিন্তু দুর্নীতি করতে পারেন, তারাই অত্যাচার করতে পারেন। ক্ষমতাধর না হলে কিন্তু আপনি পারেন না। এই যে বঙ্গবন্ধু যে বলেছেন গরিব মানুষেরা দুর্নীতি করে না, এ তো পারে না বলে করে না, পারলে তো করতেই হয়তো বা। কিন্তু আমি তা বলছি না। আমি বলছি যে দেশে যে আমি ভাঙনের ডাক শুনি, এখন ভাঙনের ডাক শুনি, এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে দেশে, এবং এখন পর্যন্ত কারো যদি দিবানিদ্রা না ভাঙে। ভাঙনের ডাক শুনেন আপনি কি বাংলাদেশের একটা অংশ ভেঙে খ্রিস্টান রাষ্ট্র হবে সেটা মনে করছেন? আমি তা মনে করছি না। ভাঙনে উনি স্যার যেটা বলেছেন যে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে, প্রতিষ্ঠানগুলোতে ভাঙনের ডাক শুনি। সেটাই হচ্ছে যে দুদক বলেন, দুদকেরও ক্ষমতা আছে বলে মনে হয় না, তাই না অনেক সময়। অথবা ধরেন তদন্ত যারা করছে তাদের উপরে যদি আমার বিশ্বাস না থাকে, তাদের উপরে আস্থা না থাকে, কোনো কিছুর উপরে আস্থা নাই, নির্বাচন কমিশনের উপরে আমার যদি আস্থা না থাকে তাহলে কি করে হবে? প্রেস কাউন্সিলের উপরে যদি আমার আস্থা না থাকে তাহলে কি করে হবে? এই যে আস্থার জায়গাটা যে শূন্যতার সৃষ্টি হয়েছে, যে কোনো সরকার যেভাবেই ক্ষমতায় থাক তাদের কর্তব্য হচ্ছে এই আস্থাটা ধরে রাখার ব্যবস্থা করা। যদি এই আস্থাটা ধরে না রাখতে পারে তাহলে দেশে অবক্ষয়ের কোনো অপেক্ষা রাখবে না, এবং দেশে আরও দুর্নীতির খবর বেরোবে।
এখন আরো মানুষ তো ক্ষমতায় আছে। আপনি কি আর কোনো এক্সটার্নাল প্রেশার আশঙ্কা করছেন? এক্সটার্নাল প্রেশার তো সবসময় হতে পারে, জাতিসংঘ থেকে এক্সটার্নাল প্রেশার হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক্সটার্নাল প্রেশার হতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সটার্নাল প্রেশার হতে পারে, নানা ক্ষেত্রেই প্রেশার হতে পারে। ইভেন জনগণের কাছ থেকেও হতে পারে, বিদেশি জনগণের কাছ থেকে। তারা যদি মনে করে যে বাংলাদেশের মানুষেরা একটা বিপদের মধ্যে আছে, তাহলে তারাও জেগে উঠতে পারে। না হলে ফিলিস্তিনিদের জন্য পশ্চিমের ছাত্রছাত্রীরা এরকম সংগ্রাম করতো না। এবং যেখানেই দেখছি, যেখানেই যাচ্ছি, সেখানেই দেখছি এই প্রতিবাদ রয়েছে। আমি নেপাল গেছিলাম, আজকে ফিরেছি, নেপালেও দেখলাম এই প্রতিবাদ রয়েছে। তো এই প্রতিবাদ কেন করছে? প্রতিবাদ হচ্ছে আপনি অন্যায় দীর্ঘদিন চালা যেতে পারেন না, অন্যায়কে বন্ধ করতেই হবে। এটা সরকারেরও যেমন করতে হবে, ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদেরও করতে হবে, এবং যারা ক্ষমতার ছত্রছায়া আছেন তাদের করতে হবে। এবং এই ক্ষমতাকে ধরে রাখার জন্য আপনারই উচিত সৎ হওয়া, কেননা আপনি সৎ না হলে ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবেন না। ধন্যবাদ। কতগুলো প্রসঙ্গ এসেছে। প্রথমত, যে ক্ষমতায় যারা থাকে তারাই ক্ষমতা দেখিয়ে দুর্নীতিবাজ হতে পারে। এই প্রসঙ্গ এখন কারাগারের রোজনামচায় বঙ্গবন্ধু বলছেন, আগে গুন্ডা পরে পান্ডা, এই হলো রাজনৈতিক নেতার ডেফিনেশন। তো এখন সেইটা প্রযোজ্য হয়ে গেছে। আমি কিছু প্রথম প্রসঙ্গেই বলেছিলাম যে আমার সাংসদ যারা সিংহভাগ ব্যবসায়ী, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আস্থাহীনতা। আস্থা কি করে থাকবে বলুন? এতগুলো দৃষ্টান্ত আমার সামনে। উপরন্তু সাগররুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন দিতে র্যাব 108 বার সময় নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান, যথাবিহিত সম্মানপূর্বক আমার বিনীত বক্তব্য হলো যে আদালত কেন এত সময় দিল? এক, তো এদেশে খুনের বিচার হয়, খুনির বিচার হয়, সেই প্রশ্নটিতে আস্থা থাকছে না। আচ্ছা, ত্বকী হত্যাকাণ্ড 1 যুগ পেরিয়ে গেছে। ত্বকী হত্যার যে মূল আসামি চোখের সামনে বিচরণশীল, মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন? 1। 3 নম্বর, তনুমিতু হত্যারও কোনো খবর নাই। তো এখন কথা হচ্ছে, আমার সেনাপতি ঠিক আছেন, তিনি বঙ্গবন্ধু কন্যা, কিন্তু তার সৈন্য সামন্ত নিয়ে আমার প্রশ্ন। কারণ তার চারপাশে একটা দেয়াল তৈরি হয়েছে, এবং যে কোনো নেতা যিনি নেতৃত্ব দিচ্ছেন, সম্পূর্ণ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের নেতৃত্ব দেন, তার সামনে দেয়াল থাকে, এবং দেয়ালটা হচ্ছে চ্যালেঞ্জের দেয়াল। চ্যালেঞ্জ তৈরি করে স্তাবকরা স্তুতি দিয়ে। তো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এই দেয়ালের স্তাবক আর স্তুতি রয়ে গেছেন। সেই জন্যে এই এতগুলো আস্থাহীনতার সংকট তৈরি হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আস্থাহীন কেন থাকব? যদি সংবিধানের 7(1) ধারা মানি আমি, তাহলে আমাকে মানতে হয় জনগণই ক্ষমতার সকল উৎস বা মালিক। তাহলে এই দেশে কেন এমন অবস্থা হচ্ছে? তো এগুলো অসংখ্য দৃষ্টান্ত আছে। আজিজ বেনজির বা আনার যাই বলুন না কেন, এগুলো তো একদিনের সৃষ্টি নয়, এরা বহুদিন থেকে তৈরি হচ্ছে। এবং সেই বহুদিন থেকে তৈরি হওয়া যে ঘটনা, সেই ঘটনা নিয়ে এখন আমরা চুলচেরা বিশ্লেষণ করছি। কিন্তু বিশ্লেষণের চাইতে সবচেয়ে বড় কথা, যে কথাটি উপস্থাপক বললেন, যে আমার প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। দেশকে বাঁচাতে হলে প্রতিষ্ঠান বাঁচাতে অবশ্যই হবে, এবং প্রতিষ্ঠান না বাঁচলে দেশ বাঁচবে না। এই কথাটি আমি আবার গুরুত্ব দিয়ে বলছি যে দুর্নীতি সব সমাজেই আছে, কম আর বেশি, কিন্তু দুর্নীতি রোধ করবার মতো ক্ষমতা
বা ইচ্ছা প্রবণতা সব কিছুই থাকতে হয়, সেটা হচ্ছে কিনা। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু, তাকে আমি নিজে চোখে দেখেছি, তিনি কি রমরমা অবস্থা তার, তো তিনি কি পরিমাণ দুর্নীতি করেছেন তা এখন প্রমাণিত হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি ব্যাংকগুলোর কি অবস্থা, তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো, কেন এই অবস্থা? সারা দেশ এখন একটা সমস্যার মধ্যে পড়ে আছে। দুর্নীতি শুধু নয়, সারা দেশেই এখন আস্থার সংকট রয়ে গেছে। আমি প্রশ্ন হচ্ছে যে সরকার তো বহুদিন ক্ষমতায়, প্রায় 16 বছর আছে, তো 16 বছরের সরকার আস্থার সংকটে থাকবে কেন? আপনি বাজারে গেলে বাজার করতে পারেন না, আপনি ওষুধ কিনতে পারেন না, এবং ওষুধ কোম্পানির সভাপতি জানালেন 40% শুল্কায়ন করতে হয়, সেখানে শুধু দাম বাড়বেই, অর্থাৎ সরকারি দায় ওষুধের বেশি দামের জন্যে। সেই জন্য সব কিছু মিলিয়ে আমি তো জনগণের সরকার পাচ্ছি না, আমি এখানে পাচ্ছি কিছু মানুষের সরকার যারা ফুলে ফেঁপে উঠছেন। মিস্টার ফারুক ফয়সাল, আপনি বলবেন প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে মানে তার পলিটিশিয়ানের ডেফিনেশন সেটা উচ্চারণ করছিলেন। আপনি জানেন যে সংসদ সদস্য আনারের এই ঘটনার পরে ক্ষমতাসীন জোটেরই শরিক দল সাম্যবাদী দলের প্রধান, যিনি এই সরকারের মন্ত্রীও ছিলেন আওয়ামী লীগ সরকারের বা তার এই জোট সরকারের, তিনি বলেছেন যে সংসদে এখন 80% হচ্ছে স্মাগলার। আপনার প্রতিক্রিয়া কি? ক্ষমতাসীন দলের যিনি এই 15 বছরের একটা অংশে তিনি মন্ত্রিত্ব করেছেন এবং তিনি মনে করেন যে সংসদের 80% হচ্ছেন স্মাগলার। হ্যাঁ, কিন্তু তিনিও যখন সরকারের সাথে ছিলেন তখন কিন্তু এই কথা তিনি বলেননি, এখন বলছেন। বাট এখন ভালো কথা বলছেন। সরকারের নেই, কিন্তু সরকারের জোটের মানে ক্ষমতাসীন জোটের মধ্যে তিনি আছেন এখনো পর্যন্ত। সংসদে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পয়সা লাগে ইলেকশন করতে হলে। ইলেকশন করতে হলে একটা খেয়াল আছে বোধহয়, এই 24-এর নির্বাচনের পরে এক সংসদ সদস্য বলেছিলেন যে তার নির্বাচন করতে 1 কোটি কত লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকাটা তাকে প্রথম তুলতে হবে, তারপরের চিন্তা পরে। সেটাই খরচ হয়। এখন সেই খরচ মেটানোর জন্য কারা মেটায়? একটা হচ্ছে ব্যবসায়ী যারা আছে, তাদের যেহেতু পয়সা আছে সেই জন্য তারা পারে ক্ষমতায় সংসদে আসতে। এছাড়াও যারা আসে তারা কোনো না কোনোভাবে সুবিধাভোগী শ্রেণীর। আবার কোনো এমপি পদপ্রার্থীদের জন্য দলও চাঁদা দেয়, ক্ষমতাসীন দলও কিন্তু চাঁদা দেয়, অনেককে চাঁদা দেয় তাকে পার করে নিয়ে নির্বাচনের সময়। হ্যাঁ, নির্বাচন করার জন্য। আর হচ্ছে সংবাদপত্রের মালিক, টিভি চ্যানেলের মালিক, তারাও নির্বাচনে দাঁড়ান। তো এখন কথা হচ্ছে এই ধরনের নির্বাচন যদি চলতে থাকে তাহলে নির্বাচনও তো একটা, সংসদ তো একটা সংস্থা। স্যার যেটা বলছেন যে সমস্ত সংস্থারই যদি ভাঙন ধরে তাহলে অথবা কলুষিত হয় তাহলে দেশের অবস্থা বেশি ভালো থাকবে না। তবে একটা কথা আমি এর আগেও বলেছি, আবারও বলতে চাই, আমাদের সবসময় জিম্বাবুয়ের উদাহরণের দিকে তাকানো উচিত। জিম্বাবুয়ের মুগাবে স্বাধীনতা যুদ্ধে জিম্বাবুয়ের জড়িত ছিলেন, তিনি স্বাধীনতাটা এনে দিয়েছিলেন, কিন্তু তারপরে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে ওনার মাথার তখন কাজ করতো না এবং উনি যে সমস্ত অপকর্ম করেছেন তার কোনো তুলনা হয়নি। পরে ওনাকে দেশ ছেড়ে পালায় যেতে হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশেরও উচিত জিম্বাবুয়ের কথা একটু মনে করা, একটু শেখার আছে, অনেক কিছু আমাদের ওখান থেকে শেখার আছে বলে আমি মনে করি। এবং সেই পরিস্থিতিটা যাতে বাংলাদেশে না হয় কখনো, তার জন্য এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই দুরবস্থা ঠেকানোটা কঠিন হবে, কষ্টকর হবে। হোসেন, সব মিলিয়ে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, এবং আমার সহকথক ফারুক ফয়সালকে ধন্যবাদ। তিনি যে কথাগুলো বলছেন আমার কাছে নানাবিধ প্রশ্ন জেগে উঠছে। অথচ এই রাষ্ট্রটি 1971 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন রাষ্ট্রটির জন্ম হয়, সব কিছু আমি প্রত্যক্ষ করেছি এবং রাষ্ট্রটি হয়ে ওঠা যে প্রক্রিয়া তারও অংশ ছিলাম।
সেই জন্য আমাদের যা আকাঙ্ক্ষা ছিল তার পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবার পথে কি বিঘ্ন সৃষ্টি হলো সেইটা আমার প্রশ্ন, যে আজকে আমরা এই অবস্থায় কেন পৌঁছলাম। আবার দেখুন, বাংলাদেশ যখন হয়ে ওঠে, জন্ম হয়, অভ্যুদয় হয়, তখন ইউরাল অ্যালেসিস জনসন বলেছিলেন বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হবে। একটি রাজনৈতিক মহল থেকে আবার সেই কথা বলা হয়েছে, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কথাটা বর্তমানে আমি একমত নই, কিন্তু এ কথাটা সত্যি। বাংলাদেশে অনেক সমস্যার জঞ্জাল তৈরি হয়েছে, এবং সমস্যাটা এই জন্যে হয় যে সুশাসন বলতে যা বোঝায় তা নেই। এবং আমি সুশাসন বলি না, আমি বলি শাসন। কারণ শাসন যদি থাকে তারপরে সু বা কু আমি বলতে পারি আর কি। তো সেই জন্য যেখানে শাসনই নেই সেখানে সু বা কু বলতে পারি কিনা। তো বাংলাদেশের সমস্যাটা হয়ে গেছে যে তলাবিহীন ঝুড়িতে কিছু জমা পড়েছে, অস্বীকার করব না, সারা পৃথিবী স্বীকার করছে। তবে পুঁজিবাদী বিশ্বের স্বীকৃতি নিয়ে আমি ভয় পাই আর কি। অনেক পুঁজিবাদী বিশ্বের যেমন মাথাপিছু আয় দিয়ে পুঁজিবাদের পদ্ধতি আমরা দেখি, এই মাথাপিছু আয় দিয়ে একটি দেশের কখনো আয় ব্যয় হিসাব করতে পারি না আমরা। যেমন ধরুন, আমার আয় 100 টাকা মাসে, আপনার 1 কোটি টাকা, দুটো গড় করলে অনেক বেড়ে যায়। 2 কোটি টাকা যখন 3 কোটি টাকা হবে তখন আরও বাড়বে। তো মাথাপিছু আয়ের হিসেব দিয়ে পুঁজিবাদী পদ্ধতিতে দেশের হিসেব করা যায় না আর কি। তবু যা হোক, পুঁজিবাদী পদ্ধতির আমি আস্থা রাখি না। বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম মূলনীতি সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্র কিন্তু আছে, কিন্তু বাস্তবে নগ্ন পুঁজিবাদ। সব কিছু মিলিয়ে আমরা একটা জগা খিচুড়ির মধ্যে কেন আছি সেইটা আমার প্রশ্ন। কিন্তু রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল সঠিকভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তারও ভুল ছিল, তারও ত্রুটি ছিল, তারও বিচ্যুতি ছিল, এটা অনস্বীকার্য। কারণ বঙ্গবন্ধু নিজে 19 জুন 1975 বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় বলেছিলেন, আমি ফেরেশতা নই, আবার শয়তানও নই, মানুষ ভুল আমি করবই, তবে আমার দায়িত্ব ভুল শোধরানো। আমরা তাকে কেউ দেবতা বানাই, কেউ শয়তান বানাই, দুটোর একটাও ঠিক নয়। তিনি মানুষ, নেতা মানুষ, নেতৃত্বের ভুল ত্রুটি থাকবেই সব কিছু। সেটা স্বীকার করে নিয়ে আমাকে বলতে হবে যে বাংলাদেশের যাত্রাটা সঠিক পথেই ছিল, কিন্তু এখন তো নাই। তার প্রমাণ এই যে এই প্রমাণগুলো হচ্ছে যে বাংলাদেশ সঠিক পথে নেই বলেই এই দৃষ্টান্তগুলো তৈরি হচ্ছে। আমার একটা প্রশ্ন, যে এই যে অনিয়ম, অবিচার বা যা কিছু আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এই জায়গাটিতে দেশের নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি বা গণমাধ্যম তাদের দায়িত্বটা, নিজ নিজ দায়িত্বটা পালন করতে পারছে বা করছে? মিস্টার ফারুক হাসান। আমি যেটা মনে করি, এই গণতন্ত্র বাংলাদেশে যেটা এখন আছে, সেই গণতন্ত্রের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এই জনগণ এই গণতন্ত্রে অংশগ্রহণ করে না। যতক্ষণ পর্যন্ত এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র নয়, ততক্ষণ পর্যন্ত এটা গণতন্ত্রই নয়। এটা এখন যেখানে আমরা যেটা বলি সিভিক স্পেস, নাগরিকের যেটুকু জায়গা দরকার, সেইটুকু জায়গাও ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং অনেকখানি সংকুচিত হয়ে গেছে। সিভিল সোসাইটি বলেন, প্রতিবাদের ভাষা বলেন, অথবা খবরের কাগজের কথা বলেন, কেউ তার ভূমিকা যথাযথ পালন করতে পারতেছে না। আমি খবরের কাগজের ব্যাপারে অথবা গণমাধ্যমের ব্যাপারে এটা বলছি না যে পুরাটাই হচ্ছে কুশাসনের দোষ, তা নয়। ওই প্রতিষ্ঠানগুলোরও দোষ রয়েছে প্রচণ্ড রকম, সেটা দেখা দরকার। কিন্তু আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত জনসম্পৃক্ত না হবে সরকার, যতক্ষণ পর্যন্ত শাসন ব্যবস্থায় জনগণের বক্তব্য শোনা না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের কথা বলার অধিকার না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো সুশাসন জারি হতে পারে না, চালু হতে পারে না দেশে। এটা হচ্ছে আমাদের
প্রথম সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যাদের নিয়ে আমরা এত হইচই করছি, সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, তারা যখন ক্ষমতায় ছিলেন তখনও কথা ছিল জনগণের মধ্যে, লিখে বলেনি কেউ, চাপা কানে কানে বলেছে। তখনও তো সরকারের শোনা উচিত ছিল, সরকার কাজই তো এইটা। তো গোয়েন্দা বৃত্তি বলেন আর যেটাই বলেন, সরকার শোনে না, সরকার জানতো না? নিশ্চয়ই জানতো। এখনও যে আমরা যে দেখি যে সরকারি দলগুলো সাফাই গাওয়ার চেষ্টা করছেন, সেখানে এইটাই অসুবিধা। এবং সংসদেও যে আলোচনা হয়, সে আলোচনা তো জনপক্ষে নয়, সেটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থ, নিজেদের বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা। তো এই কথা ঠিক যে সংসদে যারা আছেন তারা জনপ্রতিনিধি, এটা বলাও তো মুশকিল, কেননা জনপ্রতিনিধি তো নন তারা। তো এইটা হচ্ছে আমার বক্তব্য। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। সংসদের প্রসঙ্গটি উঠল, আমার খুব দুঃখ লাগে সংসদের কথা ভাবতে গিয়ে। তার কারণ হচ্ছে জনপ্রতিনিধি জনসম্পৃক্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না। তারা আইন তৈরি করেন, আইন কিভাবে তৈরি হয় আমরা জানি। তো সেই জন্য যখন সংসদ অকার্যকর হয় তখন কিন্তু গণতন্ত্র কার্যকর হতে পারে না। সেই জন্য বাংলাদেশে গণতন্ত্র কার্যকর হয় না। এবং মাননীয় সাধারণ সম্পাদক চমৎকার একটি কথা বলেছেন, সারা বিশ্বে কোনো দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র নেই, আমাদের দেশেও নেই, তবে আমরা চেষ্টা করছি। এই কথাটা অত্যন্ত বাস্তব সত্য। বাংলাদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র নেই, তবে গণতন্ত্র আনতে হলে প্রথমত অনেক কিছুর মধ্যে সংসদকে অবশ্যই কার্যকর করতে হবে। কিন্তু কিভাবে করব? আমার সাংসদের 184 জন ব্যবসায়ী, তারা ব্যবসার কথা বলবেন। তো মনোনয়ন বাণিজ্য কিভাবে চলে সেইটা আরেকটা প্রসঙ্গ আর কি। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলো কিভাবে এগিয়ে চলে সেটাও প্রসঙ্গ। আর রাজনৈতিক দল বাংলাদেশে আর এক প্রসঙ্গ। মরিস ডুভার্জার পলিটিক্যাল পার্টিজ একটা বই আছে, আমরা বাইবেলের মতো পড়ি। সেখানে পরিষ্কার বলা আছে যে রাজনৈতিক দল কিভাবে তৈরি হয়। জনসম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক দল হয় না, তাদের পক্ষে জনসমর্থন থাকলেও। তো সেই জন্যে আমি মনে করি বিএনপি বা জাতীয় পার্টি এরা যথার্থ দল কিনা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী সেটা নিয়ে প্রসঙ্গ আসতে পারে, প্রশ্ন উঠতে পারে। তো সব কিছু মিলিয়ে সারা দেশটি যেভাবে হবার কথা ছিল তা হয়নি। এটি হলো। আমি একটা প্রশ্ন করেছিলাম মিস্টার ফারুক হোসেনকে যে সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে রোল রাখা দরকার এই ধরনের পরিস্থিতি, সেটা তারা রাখছে কিনা বা রাখতে পারছে? হয়নি সেইটা কেন হয়নি? মানে আমাদের এখানে নাগরিক সমাজ বলতে এক সময় খুবই ভাইব্রেন্ট ছিল, তার কারণ সেটা হচ্ছে নেই। বুদ্ধিজীবী সম্প্রদায়ের যে ভূমিকা একটা সময় আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংকটের সময়, অন্যান্য সংকটের সময়, সেটা এখন আমরা দেখি না। কেন দেখি না? ধন্যবাদ। প্রসঙ্গটি কেন হয়নি কথাটা বলতে পারি, কিন্তু কেন হয়নি এটা জানা দরকার। বুদ্ধিজীবীর প্রসঙ্গ তুলেছেন। বাংলাদেশে বুদ্ধিজীবী তো নানান ধরনের আছে, রাজনৈতিকভাবে তারা বিভাজিত। দেশ এবং জনগণের কথা বলবার মতো বুদ্ধিজীবীর সংখ্যা অঙ্গুলিমেয়। তো সেই দেশ এবং জনগণের পক্ষে কথা বলবার প্রকৃতিপুঞ্জ। আজকেই সকালবেলা একটি প্রতিষ্ঠানে বাংলাদেশ বিষয়াবলী পড়াচ্ছিলাম যে 637 অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর থেকে গোপালের সিংহাসনে আরোহণ 750 খ্রিস্টাব্দ বাংলাদেশে মৎস্যন্যায় ছিল, অরাজক অবস্থা। তো সেই বাংলাদেশে এখন অরাজক অবস্থা চলছে, অথচ আইন কানুন সব ঠিক আছে, কোনোটির কোনো প্রয়োগ নাই। এই যে 108 বার র্যাব কেন প্রতিবেদন দিতে ব্যর্থ হয়? আদালত কি প্রশ্ন করতে পারে না? অবশ্যই পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারে না? পারেন, কিন্তু করছে না কেউ, আইনের প্রয়োগ নেই। তো সেই জন্যে বুদ্ধিজীবীর ভূমিকা সঠিক নেই বলে আমি মনে করি। 1835-এ
অ্যালেক্সিস ডি টকভিল, অ্যালেক্সিস ডি টকভিল একটা লিখেছিলেন ডেমোক্রেসি ইন আমেরিকা। তিনি আমেরিকায় ঘোরাফেরা করে দেখেছিলেন আমেরিকায় সিভিল সোসাইটির ভূমিকা বা নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত শক্তিশালী ছিল বলেই আমেরিকায় গণতন্ত্র গড়ে উঠেছিল। এখন অবশ্য নাই আর কি, তার প্রমাণ আমেরিকায় গণতন্ত্র নেই এখন, পরিষ্কার আমি বলতে চাই। তো এখন বাংলাদেশে গণতন্ত্র গড়ে ওঠেনি এই জন্য যে নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির ভূমিকা গুরুত্বপূর্ণ বা লাগসই হয়নি বলেই আমি মনে করি আর কি। এই যে সংকটটা তৈরি হচ্ছে, এটা কি মানে শিক্ষার কোনো দুর্বলতা দেখতে পান? আমাদের শিক্ষা ব্যবস্থার সংকট বা যথাযথভাবে মানুষ আসলে আমরা গড়ে তুলতে পারছি না। সব মানুষ তো একটা দেশের সবসময় 100% জেগে ওঠে না। কিছু মানুষ যারা বুদ্ধিবৃত্তির চর্চার দিক থেকে এগিয়ে থাকে, শিক্ষার দিকে এগিয়ে থাকে, তারাই আসলে দেশের সংকটে সামনে আসে। কিন্তু সেই জায়গাটা কি আমরা তৈরি করতে পারছি না বলে মনে হয় আপনার কাছে? এখন ধরেন ছাত্ররা তো যুবক, তরুণ। ছাত্র শিক্ষক, আমাদের এখানে শিক্ষক আছেন, আমি সবাইকে মিলে আমি প্রথম ছাত্রদের কথা বলছি, তরুণ যুবক। এবং বাংলাদেশে আজকে যে পরিস্থিতি হয়েছে, তরুণ সমাজ রাজনীতি এবং সমাজের অবস্থা নিয়ে উৎসাহ হারায়, তারা দেশের বাইরে চলে যেতে চায়, তারা দেশের বাইরে চলে যেতে চায়, 70% তরুণ এখন দেশ ছাড়তে চায়, দেশ ছাড়তে চায়। এখন মানুষের যদি দেশের প্রতি আগ্রহ কমে যায়, তখন দেশের তরুণদের বিশেষ করে, তখন দেশের অবস্থা বেশি সুবিধাজনক থাকে না। এটা আর একটা জিনিস আমি সবসময় মনে করি যে তরুণরাই কিন্তু আমাদের দেশের যত আন্দোলন এবং যত ভালো কাজ তরুণরাই নেতৃত্ব দিয়েছে। আমি তো আমার সময়কালে আমি যা দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 70 সালের ঘটনা বলেন, 71 সালের মুক্তিযুদ্ধ বলেন, তরুণদের ভূমিকা বিশেষ ভূমিকা ছিল, সকলেরই ভূমিকা ছিল সেইটা। তো সেই ভূমিকা নিচ্ছে না কেন, নিতে চাচ্ছে না কেন? আমরা তো উৎসাহ দিতে পারছি না, সেটা তো আমাদেরও দোষ। আমরা যে অগ্রজ সমাজ আছে তারাও তরুণদের অনুপ্রাণিত করতে পারছি না। অনুপ্রাণিত করার মতো কোনো উদাহরণ আমাদের সামনে নাই যে আমরা ওদের দেখাবো যে এটা দেখো, এটা দেখে তোমরা এটা করো, তা বলার কোনো স্কোপ নাই। এবং ছাত্র রাজনীতির মধ্যেও যে দুর্নীতি ঢোকেনি সেটা তো বলা মুশকিল, কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি থেকে শুরু করে সব কিছুর সঙ্গে ছাত্ররাও জড়িত। তো ছাত্ররা তো ভালো কাজের সাথে জড়িত ক্রমশই কমে আসছে এটা। তো আমি যেটা মনে করি সেটা হলো যে আমি অত্যন্ত হতাশ তা নই, আমি দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু আমি মনে করি দেশের জনগণ দেশকে ভালোবাসে, অন্য সবার চাইতে একটু বেশিই ভালোবাসে বলে আমার ধারণা, মধ্যবিত্ত দরিদ্র মানুষেরা। এবং মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন মানুষকে একত্রীভূত হতে হবে এবং দাঁড়াতে হবে, এবং মানুষ দাঁড়াবেই, বাংলাদেশেও দাঁড়াবে বলে আমার মনে হয়, আমার বিশ্বাস। ধন্যবাদ। কদিন আগে একটি আলোচনা সভায় ছিলাম, তা আমি দেখলাম আলোচনাটা ছিল মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। যারা বক্তৃতা করলেন সবাই স্তুতিবাক্য গেয়ে গেলেন। তো সমস্যাটা কিন্তু সেই জন্যে, আমার বক্তৃতা প্রসঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রী ইতি নীতি দুটো দিকই তুলে ধরলাম। তো দেখলাম সবাই নেতিবাচক দিকটি পছন্দ করেননি। তো সমস্যাটা হচ্ছে এখানেই যে নেতৃত্বের সামনে আমরা সবাই স্তুতিবাক্য গাই, কিন্তু দরকার হচ্ছে তার স্তুতিবাক্য না গেয়ে তার সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলা দরকার। সেই সাহস কারো নাই। এবং মনে আছে যে বঙ্গবন্ধুর সামনে একজন বলেছিল যে আমাদের বিমান বহরের নাম হবে ফজিলাতুন্নেসা। কারণ হচ্ছে সে বলেছিল যে আমি জানি লুৎফুন্নেসা নামে একটা প্লেন কোম্পানি আছে। বঙ্গবন্ধু ধমক দিয়ে বললেন, বেটা চামচাগিরি করা জায়গা পাস না, কোনো ব্যক্তির নামে কোনো প্লেন কোম্পানির নাম হয় না, ওটার নাম লুফথানসা। লুফথানসা মানে জানিস তুই? তারপরে তুই যে ভাগ এখান থেকে ভাগ।
ফজলাতুন্নেসার নামে কোনো প্লেন হয় না, এটা বাংলাদেশ বিমান হবে। তো বঙ্গবন্ধু জানতেন স্তাবকের স্তুতি কাকে, কিন্তু এখন তো সেই যুগও নাই, সে রামও নাই, সেই অযোধ্যা নাই। তো স্তাবকের স্তুতি আমাকে সামলাতে হবে। সেই জন্যে আমার বক্তব্য নেতিবাচক দুটোই ছিল। দেখলাম নেতিবাচক কথাগুলো পছন্দ করেনি, কিন্তু আজকে আমরা দুজনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের এই অবস্থা আমরা চাই না। কেন চাই না? আমরা চাই না কারণ দেশটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। কিভাবে চাই, কিভাবে সঠিক দেশ পেতে চাই, তার কথা জনগণের রাষ্ট্র হোক, সেই জায়গাটি আমরা চাচ্ছি। সেই জায়গাটি কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, কিন্তু আমরা পাচ্ছি না। মিস্টার ফারুক ফয়সাল আর কিছু যোগ করবেন আমরা শেষের দিকে ছোট্ট করে কনক্লুডিং রিমার্ক? না, আমার বক্তব্য হচ্ছে যে তরুণ সমাজকে এবং নারী সমাজকে, মার্জিনালাইজ সমাজকে, আদিবাসী বলেন, অন্য যারা পিছিয়ে আছে, তাদেরকে একত্রিত করা এবং তাদের চেতনা আরেকটু শানিত করা আমাদের কর্তব্য। যারা এই ধরনের কাজ করি, সিভিল সোসাইটিতে কাজ করি, সংবাদপত্রে কাজ করি তাদের। কিন্তু আমরা যেহেতু সেই দায়িত্ব পালন করছি না, এই দায়ভার ওই মানুষগুলোর উপরে আমরা দিতে পারি না। কারণ আমরা যদি চেষ্টা করতাম তাহলে দিতে পারতাম। তা আমার কথা হচ্ছে যে আমি স্যারের মতোই ইতিবাচকভাবে বাংলাদেশকে দেখি। আমি মনে করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এবং আমি মনে করি বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশ করেছিলাম, আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, এবং সেই স্বপ্ন পূরণ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর সুজানা হোসেন। একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই দেশটি জনগণের দেশ হোক, সংবিধানের ৭(১) ধারা অনুযায়ী, এবং তাহলেই কিন্তু এই দুর্নীতিবাজদের সংখ্যা কমে যাবে বলে বঙ্গবন্ধু বলেছিলেন যে দুর্নীতি যদি সামলাতে পারি তাহলে অন্তত দেশের ২৫ থেকে ৩০% সমস্যা দূর হবে। এবং তিনি দুঃখ পেয়ে বলেছিলেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, এই চোরাগুলো নিতে গেলে আমি বাঁচতাম। তো এখন চোর আরও সংখ্যা বেড়েছে আর কি। দুঃখ এটাই, কেন বাড়লো সেটা প্রসঙ্গ আমার। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ফারুক ফয়সাল এবং প্রফেসর ডক্টর সুজানা হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা বলছিলেন যে দেশের যা পরিস্থিতি তাতে তারা হতাশ নন, তবে দুশ্চিন্তাগ্রস্ত, এবং তাদের আকাঙ্ক্ষা হচ্ছে দেশটা জনগণের হোক, যেটা বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ আছে আর্টিকেল 7-এর মধ্য দিয়ে সেটি। কিন্তু পুরো আলোচনায় তারা নিজেরাই প্রশ্ন রেখেছেন যে কার কাছে যাব, দুর্নীতিটা কে সামলাবে, দেশটা কার, এই ধরনের নানা প্রশ্ন তারা রেখেছেন। এবং পরিস্থিতি যা, সেই সংকটগুলো মোকাবেলার দায় বা সংকটগুলোর দায় আসলে রাষ্ট্রকে নিতে হবে, এবং আরও খোলামেলাভাবে বললে আসলে সরকারকেই নিতে হবে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। বাংলাদেশকে ওনারা একটা স্ক্যান্ডালাস বাংলাদেশ বলছেন, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিষ্ঠানগুলো ধসে গেছে এবং প্রতিষ্ঠানগুলোকে আসলে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে বা পুনর্গঠন করতে হবে। সেটা যদি না করা যায় তাহলে দেশটা আসলে বাঁচবে না। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ বাঁচবে কি বাঁচবে না, সেই প্রশ্ন আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। এবং ওনারা এই কথাও বলছেন যে ভাঙনের ডাক তারা শোনেন, ওই যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, সেটি আসলে দেশের জন্য, গণতন্ত্রের জন্য কোনো অবস্থাতেই সুখকর নয়। এবং একথা ওনারা বলছেন যে ওনারা দেশটাকে একটা জনগণের রাষ্ট্র হিসেবে দেখতে চান এবং এখানে অংশগ্রহণমূলক গণতন্ত্র দেখতে চান, এবং সেই অংশগ্রহণমূলক গণতন্ত্র তৈরি করবার জন্যে এবং মানুষকে আরও সচেতন, সজাগ করে তুলবার জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী এবং নারী সমাজকে আরও সামনের সারিতে নিয়ে আসবার জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে না হোক, নাগরিক সমাজ বা বিভিন্ন উন্নয়ন সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা যেখানে ক্রিয়াশীল আছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা বেসরকারিভাবেও, তাদের এই উদ্যোগগুলো গ্রহণ করা উচিত। সব মিলিয়ে চিত্রটা খুব একটা কল্যাণকর, সুখকর সেটা বলা যাবে না,
কিন্তু সবার যদি বোধোদয় হয়, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের বোধোদয় হলে হয়তো আমরা এখনো পরিস্থিতিটা সামাল দিতে পারি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।